চলো শুরু করি। ক্লাস 9 টার্ম 2 ওয়ার্ক এনার্জি এন্ড পাওয়ার, মানে কার্য ক্ষমতা এবং শক্তি বা কার্য শক্তি ক্ষমতা। সিলেবাসে কি আছে ওইটা দেখে লাভ নেই। যেমন সিলেবাস থেকে তোমাদের কি বাদ দেওয়া হয়েছে বলেছ? শক্তি। না না না, একটা পোর্শন তো বাদ আছে, হয় শক্তি অথবা ক্ষমতা। তো না না, এটা না, এই চ্যাপ্টারটার মধ্যে একটা টপিক দুটো বাদ আছে। ঠিক আছে, ওকে, যেটাই বাদ থাকুক আমার টার্গেট হচ্ছে আমি পড়াবো। কোশ্চেন হচ্ছে কেন? কারণ এই কনসেপ্টটা যেটা আছে এটা ক্লাস 11 এ अवेलेबल। ক্লাস 9 এ যে চ্যাপ্টারগুলি পেয়েছো এই সবগুলি ক্লাস 11 এ পাবে, ক্লাস 10 এ যেগুলি পাবে ক্লাস 12 এ পাবে। তো ইফ ইউ স্কিপ এনি চ্যাপ্টার তাহলে তুমি কোথায় গিয়ে প্রবলেম ফেস করবে? 11 এ গিয়ে। সো আমার টার্গেট হচ্ছে স্যার, মানে আইএনএস এর টার্গেট হচ্ছে আমরা কনসেপ্টটা 100% ক্লিয়ার রাখতে চেষ্টা করব। তো সো টুডে উই আর গোইং টু ডিসকাস অ্যাবাউট দ্য ওয়ার্ক, এনার্জি এন্ড পাওয়ার। So what do you mean by work, energy and power? So first of all we will discuss about work. Work মানে কি? ঠিক কি না? তো নরমাল ভাবে আমি যদি ডিসকাস করি, দৈনন্দিন জীবনে কার্য সম্পর্কে তোমার ধারণা কি? দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় যে কোনো শারীরিক বা মানসিক শ্রমকে আমরা কার্য বলে ধরে নেই, ঠিক কি না? শারীরিক বা মানসিক। তুমি সারাদিন বসে পড়ছো, ইট ইজ অলসো কনসিডার্ড অ্যাজ ওয়ার্ক, ঠিক কি না? মাঠে খেলা করা, বন্ধুদের সঙ্গে কথা বলা, গুনগুন করে গান গাওয়া, সিনেমা দেখা, সামাজিক অনুষ্ঠানে উপস্থিত হওয়া, এসব ক্রিয়াকলাপকে অনেক সময় কার্য বলে ধরা হয় না। কার্য হলো কি না তা নির্ভর করে আমরা কিভাবে একে সংজ্ঞায়িত করব তার উপর, মানে আমরা কিভাবে ডিফাইন করব এইটার উপর নির্ভর করব কার্য কি। নরমাল ভাবে যদি বলি যে তুমি বাজার থেকে হেঁটে বাজারে গিয়েছো বা তোমার বাবা প্রত্যেকদিন বাজারে যায়, হেঁটে ধরো 5 কিলোমিটার হেঁটে 10 কেজি চাল নিয়ে এলো বাড়িতে, এইভাবে, ঠিক আছে? তো তোমার বাবা কার্য করলো না করলো না? কিন্তু ডু ইউ নো ফ্রম দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক আমরা কার্যের সংজ্ঞা থেকে বলতে পারবো যে কোনো কার্য হয়নি। তাহলে কার্য কাকে বলে? কার্য হচ্ছে আমরা কোনো একটা বস্তুর উপর বা কোনো কিছুর উপর যদি আমরা বাইরে থেকে বল প্রয়োগ করি, আর যদি বলের প্রয়োগ বিন্দুর স্মরণ হয় তাহলেই কার্য হয়েছে, নতুবা কার্য হয়নি। এবার তোমরা বলবে, উমা স্যার বাবা তো বাজার থেকে হেঁটে এখান অব্দি এসছে, তাহলে তো কার্য হয়েছে, স্মরণ তো হয়েছে না? হয়নি। আমি ডিসকাস করব কেন। আবার কেউ বাড়িতে গিয়ে বলবে না তুমি তো কোনো কাজই করবে না, তাহলে ফিটে অটোমেটিক করতে। সাপোজ ধরো আমি এই ওয়ালটাকে আমি সারা দিন ধাক্কালাম, ঘাম ঝরালাম, কার্য হলো কি? কেন হলো না? দ্য ডেফিনেশন অফ ওয়ার্ক ইজ, কার্যের সংজ্ঞা হলো, সাপোজ ধরো কৃতকার্য মানে কি? ডব্লিউ। কৃতকার্য মানে ডব্লিউ। আর কৃতকার্য মানে হচ্ছে বল মানে ফোর্স, স্মরণকে আমরা এস দিয়ে লিখি। তাহলে কৃতকার্য মানে হচ্ছে বল ইনটু স্মরণ। এইটা হচ্ছে কার্যের অ্যাকচুয়াল ডেফিনিশন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট। আমরা প্রথম কনসেপ্টটা নিয়ে ডিসকাস করি, তারপর আমরা লাইন বাই লাইন পড়ব। তাহলে W is equal to F into S, ঠিক আছে? তাহলে তুমি এই ওয়ালটাকে যদি আমরা প্রচুর পরিমাণে ধাক্কা দেই, তাহলে বল তো অনেক, কিন্তু স্মরণ কত? শূন্য।
সরণ কত? শূন্য। তাহলে ধরো তুমি বলের একক কি রে? নিউটন এসআই পদ্ধতিতে। তাহলে আমি ধরো 100 নিউটন ফোর্স দিলাম আর সরণ হলো 0, তা আলটিমেটলি ওয়ার্ক ডান 0। তো ওয়ার্কের এনার্জি আর ইউনিট হচ্ছে জুল। জুল জুল জুল, ঠিক কি না? বিজ্ঞানী জুলের নাম অনুসারে জুল। ক্লিয়ার? নাও এবার হচ্ছে ভালো করে যদি আমরা বুঝি, এই কনসেপ্টগুলি খুব কঠিন স্যার, কিন্তু আমি চেষ্টা করব তোমাদের এখনই সব শেষ করাতে। ধরো একটা বস্তু এখানে আছে, তুমি এটাকে এই দিক দিয়ে বল দিলে, এই দিক দিয়ে দিতে থাকলে, কিন্তু যখন তুমি বল দিচ্ছ বা বা ধরো একটা পাটাতন আছে, এরকম থাকতে পারে না? তুমি বলটা দিচ্ছ এইদিকে, ঠিক কি না? কিন্তু এটা উঠছে এইদিকে, ঠিক কি না? তুমি তো বল তো এইভাবেই দাও না, এইভাবে দিচ্ছ, কিন্তু এটা সরণ হচ্ছে এইদিকে। তাহলে তাদের দুজনের মধ্যে একটা কোণ তৈরি হলো, হলো না? এটাকে বলা হয় আমরা থিটা। থিটা, হ্যাঁ, মানে কোণের সিম্বল আমরা ব্যবহার করতে পারি থিটা, আলফা, বিটা, এক্স, ওয়াই, জেড, এ, বি, তোমার নাম, এনে কিছু। বাট বহুল প্রচলিত যেটা আছে সেটা হচ্ছে থিটা। থিটা বা আলফা বা বিটা, দিস ইজ নোন এজ থিটা, দিস ইজ আলফা, দিস ইজ বিটা, দিস ইজ গামা। as soon as আমরা যত ক্লাস এগোবো অনেক কিছু আস্তে আস্তে কঠিন হবে। পড়াশোনা সবচেয়ে যদি আমরা কঠিন বলে ধরে নেই, তাহলে সবচেয়ে কঠিন পড়াশোনা হচ্ছে ক্লাস 9 আর 11 and 12। কোন ক্লাস? ক্লাস 11 and 12 হচ্ছে সবচেয়ে কঠিন পড়াশোনা জগতের। সবচেয়ে কঠিন হচ্ছে ক্লাস 11 12। 11 12 এর সায়েন্স ব্র্যাকেটে হেভি টাফ। যাই হোক, কিন্তু কনসেপ্ট ক্লিয়ার থাকলে কোনো কিছুই টাফ নয়। আচ্ছা, এবার আমরা কিছু কনসেপ্টে এগোই। যেমন এখানে আমরা তারা কাজ করছে কি না, নিয়ম অনুসারে করছে, ও কাজ করছে, যদিও এখানে তোমার মনে হচ্ছে একই জায়গায় রয়ে গেছে। ওকে, কার্যের বিজ্ঞান ভিত্তিক ধারণাটি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে কার্যকে বিচার করতে এবং কার্যের সংজ্ঞা দেওয়ার পদ্ধতিগুলি বুঝতে আমরা কিছু পরিস্থিতি ধরে নিই। কোনো একটি তলে থাকা একটি নুড়িকে ধাক্কা দাও, নুড়িটি কিছুটা দূরে সরে গেল। তুমি নুড়িটিতে বল প্রয়োগ করলে এবং নুড়িটির স্থান পরিবর্তন হলো, এই অবস্থায় কার্য হয়েছে। সো নুড়ি মিন্স একটা পাথর, পাথরের উপর তুমি বল প্রয়োগ করলে বলটার প্রয়োগ বিন্দুর সরণ হলো, মানে ডিসপ্লেসমেন্ট হলো। দ্যাট মিন্স কি হলো? কার্য হয়েছে। ইয়েস অর নট? একটি মেয়ে একটি ট্রলি টানছে, এতে ট্রলিটি কিছু দূরে গেল। মেয়েটি ট্রলিতে বল প্রয়োগ করেছে এবং ট্রলিটির স্থান পরিবর্তন হলো। দ্যাট মিন্স সুতরাং এতে কার্য হয়েছে। নেক্সট, একটি বইকে উপরে তুলো। একটা বইকে আমরা উপরে তুললাম, একটা বইকে আমরা উপরে তুললাম। এটি করতে তোমাকে কিছু বল প্রয়োগ করতে হয়েছে। ইয়েস অর নট? ইউ নিড সাম ফোর্স, বল প্রয়োগ করতে। বইটি উপরে উঠলো, এক্ষেত্রে বইটির উপর একটি বল প্রয়োগ হলো এবং বইটি সরে গেল, কাজেই কার্য সম্পাদিত হলো, মানে কার্য ওয়ার্ক ডান। নেক্সট হলো, উপরের আলোচনা থেকে এটি স্পষ্ট যে কার্য সম্পাদনের জন্য দুটি শর্ত পূরণ করা আবশ্যক। বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল হতে হবে, বস্তুর উপর একটি বল ক্রিয়াশীল হতে হবে এবং অবশ্যই বস্তুর স্থান পরিবর্তন হতে হবে। তাহলে দুটো জিনিস আমরা বুঝলাম কি? বস্তুর উপর বল প্রয়োগ করতে হবে এবং বস্তুর স্থান পরিবর্তন হতে হবে। এর মধ্যে যে কোনো একটি শর্ত অনুপস্থিত থাকলেই কার্য সম্পাদন হবে না। বিজ্ঞানের ভাষায়, বিজ্ঞানের ভাষায়, ঠিক কিনা? বুঝতে পারলাম না? পারলাম না? ওকে, এই ডেফিনেশনটা বোঝাতে গেলেই আমার অনেকক্ষণ সময় প্রয়োজন। দেখো এখানে আমি ডি লিখেছি, বাট এটাকে এসও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। দেখো তোমরা বলবে এগুলি কি স্যার? কস, ট্যান, সাইন, কস। আচ্ছা, এগুলি আসবে ধীরে ধীরে। তো দেখো অ্যাকচুয়ালি ওই এরকম গাড়ি আমরা চালাই না,
বা ক্ষেতের মধ্যে ওই ট্রাক্টর বা এগুলি চালানো হয়, বলটা কোন দিকে দেওয়া আছে একটু দেখো, বলটা এদিকে দেওয়া আছে, কিন্তু গাড়িটা কোন দিকে যাচ্ছে? সামনের দিকে। তো বলটা কিন্তু বলের প্রয়োগ বিন্দু সরণের সঙ্গে একটা কোণ উৎপন্ন করলো, যেটা ওই সময় দেখালাম। ইয়েস অর নট? গেটিং মাই পয়েন্ট? বুঝতে পারছো? তাহলে বল যে আমি এইদিকে ক্রিয়া করছি, সরি বল ক্রিয়া করছে এইদিকে, বলের প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে এইদিকে, বল প্রয়োগ করছে এইদিকে, বলের প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে এইদিকে। তো তাদের মধ্যে একটা কোণ উৎপন্ন হলো, এটাকে বলা হয় থিটা। এটাকে বলা হয় অ্যাকচুয়ালি বলের যে ইকুয়েশনটা এটা হচ্ছে W is equal to F, আচ্ছা D এর বদলে আমি S লিখি, হ্যাঁ, S cos থিটা। অ্যাকচুয়ালি বলের মানে এই গাণিতিক কার্যের গাণিতিক রূপটা হচ্ছে এইটা। বল প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু সরণ এবং কি cos থিটা। থিটাটা মানে কি? থিটাটা হচ্ছে দ্য অ্যাঙ্গেল বিটুইন, না না না, অ্যাঙ্গেল মানে তো কোন? অ্যাঙ্গেল বিটুইন কার কার মধ্যে? বল এবং সরণের। বল আর বলের মধ্যে যেই কোণটা উৎপন্ন করলো এই কোণটার মান। বুঝতে পারলাম না? পারলাম না? কি বুঝালাম? থিটা। কি বুঝালাম? থিটা। কি বুঝালাম? থিটা। এবার থিটার একটা ভ্যালু থাকবে, ধরো দিল এটা 30 ডিগ্রি। কত? 30 ডিগ্রি। তাহলে অ্যাকচুয়াল মানটা কি হবে? Fs cos 30 ডিগ্রি। এবার F তুমি বল প্রয়োগ কত করেছো, ধরো তুমি 10, সরণ হলো ধরো 20, cos 30 ডিগ্রির একটা মান আছে। এবার প্রশ্ন হচ্ছে তোমরা বুঝতে হবে স্যার এই cosটা কোথা থেকে এলো, cos কি জিনিস, হ্যাঁ এটা খায় না মাথায় দেয়, হ্যাঁ এটা ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দিস, বাট দিস ইজ নট ইন ইউর সিলেবাস। মানে sin cos tan cot sec cosec দিস এগুলি আমরা পাবো ক্লাস 10 এ। ত্রিকোণমিতি ম্যাথের একটা চ্যাপ্টার আছে, নাম হচ্ছে ত্রিকোণমিতি। সো প্রথমেই আমরা কিন্তু এখানে যদি আমি তোমাদের বলে দিই মুখস্থ করে নাও, তোমরা হয়তো মুখস্থ করে নেবে, বাট ইউ হ্যাভ টু নো দিস যে এটা কোথা থেকে ডিরাইভড হলো, এলো। সো এবার ধরো আমাদের কয়েকটা টার্মিনোলজি আছে, sin cos tan cot sec cosec, এই হচ্ছে আমার টার্মিনোলজিগুলি। কি কি? আমরা ট্রিগোনোমেট্রি একটা চ্যাপ্টার আছে, এগুলি অ্যাকচুয়ালি কোণ নিয়ে কোনো অঙ্ক করতে গেলেই আমাদের ট্রিগোনোমেট্রির হেল্পের প্রয়োজন হয়। আস্তে আস্তে আমরা হায়ার ক্লাসেসের দিকে যত যাব তত সেগুলি পাবো। sin cos tan cot sec cosec, you have to memorize the sequence. কি বললাম? sin cos tan cot sec cosec, sin cos tan cot sec cosec, sin cos tan cot sec cosec, cosec cosec c o s c e cosec, sin cos tan cot sec cosec। হ্যাঁ, এবার দেখো আমি একটা ট্রায়াঙ্গেল নিলাম, যে ট্রায়াঙ্গেলটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, সমকোণী ত্রিভুজ। কি নিলাম? সমকোণী ত্রিভুজ, সাপোজ ABC, যার এই মানটা হচ্ছে 90 ডিগ্রি, আর এইটা হচ্ছে থিটা। এটা হচ্ছে থিটা। থিটা হতে পারে, আলফা হতে পারে, তোমার নাম হতে পারে, বিটা হতে পারে, এনিথিং ক্যান, বা শুধু সিও হতে পারে। আচ্ছা, এইবার আমি লিখেছিলাম কি সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে ভূমি বাই লম্ব বাই অতিভুজ। বুঝতে পারলাম? সাইন থিটা মানে কি? সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, অতিভুজ, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, সাইন থিটা। আস্তে আস্তে বুঝতে পারছো এগুলি কোথা থেকে আসছে, কেন? নেক্সট হলো cos থিটা। cos থিটা মানে এই কোণটা, এখানে যদি থিটা না হয় আলফা হতো তাহলে সাইন আলফা লিখতাম। বুঝতে পারলে? এবার ধরো cos থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। বোঝা যাচ্ছে? ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ। ক্যামেরাটা যদি আমি এখানে না রাখি ক্লাসটা তো রেকর্ড হবে না, রেকর্ড না হলে পরবর্তী সময় মুশকিল হবে। এই জন্য এরকম ভাবে বসার সময় বসবে যাতে ক্যামেরাটা তোমাকে বেশি বাধা না দেয়। যেমন সামনে এখানে জায়গা আছে,
বসতে পারো, yes or no? হ্যাঁ, আসতে পারে। আচ্ছা, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এদিকে তাড়াতাড়ি। এবার দেখো tan থিটা। tan থিটা হচ্ছে লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি কি? লম্ব বাই ভূমি। লম্ব লম্ব কোনটা এটা? বাই ভূমি। লম্ব বাই ভূমি। লম্ব বাই ভূমি। এবার হচ্ছে cot থিটা। cot থিটা। cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব। কি? ভূমি বাই লম্ব। ভূমি বাই লম্ব। লম্ব। ক্লিয়ার? এবার হচ্ছে sin cos tan cot sec। यस, sec হচ্ছে sec থিটা হচ্ছে অতিভুজ বাই ভূমি। কি? অতিভুজ বাই ভূমি। অতিভুজ বাই ভূমি। আরেকটা কি বাকি আছে? cosec। cosec হচ্ছে অতিভুজ বাই লম্ব। অতিভুজ বাই লম্ব। নাও আই ক্যান এক্সপ্লেইন ইট। কি হলো? sin থিটা মানে কি? লম্ব বাই অতিভুজ। লম্ব বাই অতিভুজ। এগুলি নাই এখন, ক্লাস 10 এ আছে, বাট তবু আমরা অ্যাডভান্সটা করে থাকি। শুধুমাত্র এই একটা cos, 99% আমরা cos আমরা এটা বলেই পরে পড়িয়ে নিতাম। হ্যাঁ, cos থিটা মুখস্থ করে নাও। cos থিটা, থিটা একটা ভ্যালু, হ্যাঁ cos। কিন্তু বাট আমি চাইছি যে কনসেপ্টটা যাতে ক্লিয়ার থাকে। তো sin থিটা, থিটা মানে এনি অ্যাঙ্গেল। এটা 30 ডিগ্রি হলে 30 ডিগ্রি, 40 হলে 40 হবে, 60 হলে 60 হবে, মানে এনি নাম। তাহলে sin মানে লম্ব বাই অতিভুজ, cos মানে ভূমি বাই অতিভুজ, tan মানে লম্ব বাই ভূমি। আচ্ছা, একটু বুঝিয়ে দেই তাহলে ইজিলি করতে পারবে। এই তিনটার উল্টা হচ্ছে এই তিনটা। sin এর উল্টা cosec, cos এর উল্টা sec, tan এর উল্টা cot। রেসিপ্রোকাল, অনুন্নক। রেসিপ্রোকাল জানি তো? অনুন্নক। sin এর উল্টা cosec। তাহলে sin ছিল কি? লম্ব বাই অতিভুজ। তাহলে cosec কি হবে? অতিভুজ বাই লম্ব। cos এর উল্টা sec। cos কি? ভূমি বাই অতিভুজ। তাহলে sec কি হবে? অতিভুজ বাই ভূমি। tan এর উল্টা cot। tan কি ছিল? লম্ব বাই ভূমি। এনি ডাউট? বুঝতে পারলাম না? ক্লিয়ার? এইবার আমি বলি sin cos tan cot sec cosec। তো sin কে আমরা লিখতে পারি 1/cosec, যেহেতু অনুন্নক বলেছি। sin কার উল্টা? তাহলে cosec এর জায়গায় কি লিখতে পারো? 1/sin। cos কার উল্টা? তাহলে কি লিখতে পারো? 1/। তো sec এর জায়গায় কি লিখতে পারো? tan এর জায়গায় কি লিখতে পারো? cot এর জায়গায় কি লিখতে পারো? এনি ডাউট স্যার? এইগুলি কেন করাচ্ছেন স্যার? জাস্ট একটা বেসিক ধারণার জন্য। ইট ইজ নট ইন ইউর সিলেবাস ইন ক্লাস 9, বাট যেহেতু cos কথাটা আসছে, কোথা থেকে এলো, কি তার ইউজ, কি ব্যবহার, এইগুলি দিয়ে ক্লাস 10 এ আমরা ত্রিকোণমিতি নামে একটা বড় চ্যাপ্টার পড়ব। আর মাধ্যমিকে আর 11-12 এ শুধু চ্যাপ্টার না, পারলে একটা বই পাবে। ক্লিয়ার স্যার? নাও এবার হচ্ছে অ্যাকচুয়াল যে ফর্মুলাটা কি? sin W is equal to F মানে কি? প্রযুক্ত বল মানে ফোর্স। S মানে কি? S ও লিখতে পারো D ফর ডিসপ্লেসমেন্ট। D ফর ডিসপ্লেসমেন্ট, সরণের ইংলিশ ডিসপ্লেসমেন্ট। F ইনটু S ইনটু বল এবং বলের অভিমুখে যে সরণটা হচ্ছে তাদের মধ্যে কোনটা। ক্লিয়ার? বল ধরো এদিকে প্রয়োগ করলে বলের প্রয়োগ বিন্দু সরণ হচ্ছে এইদিকে, নিশ্চয়ই একটা কোণ হলো। বল ধরো এদিকে প্রয়োগ করছো, বলের প্রয়োগ বিন্দু হচ্ছে এইদিকে, আরে সরণ হচ্ছে এইদিকে, তাহলে তাদের মধ্যে একটা কোণ হচ্ছে। আবার বল ধরো এদিকে প্রয়োগ করছো, সরণ ধরো এইদিকে হচ্ছে, তখনও তাদের মধ্যে একটা কোণ হবে। একটু ভেবে দেখো, বল এদিকে ক্রিয়া করছে, বলের প্রয়োগ বিন্দু সরণ এইদিকে হচ্ছে, তো তাদের মধ্যে কোণ কত? 0 ডিগ্রি। ইয়েস অর নট? কত ডিগ্রি? 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। কত ডিগ্রি? 0 ডিগ্রি। এবার ধরো বাড়ির বাজার থেকে ব্যাগ
এইদিকে টান দিচ্ছি, বলটা কোন দিকে ক্রিয়া হচ্ছে? কোন দিকে ক্রিয়া হচ্ছে? তুমি বাড়িতে আসছো, তার মানে এইদিকে, ইয়েস অর নট? তাহলে বলের প্রয়োগ বিন্দু স্মরণ হচ্ছিল কোন দিকে? সরি বল প্রয়োগ করছিল কোন দিকে? উপরে দিকে। স্মরণ হচ্ছে কোন দিকে? তার মানে কত ডিগ্রি কোণ হলো? বুঝতে পারলাম না, কত ডিগ্রি হলো? 90 ডিগ্রি। ক্লিয়ার? এনি ডাউট? তার মানে কোনটা একটা সংজ্ঞার মধ্যে একটা ইম্পর্টেন্ট জিনিস। এবার প্রশ্ন হচ্ছে স্যার এই cos থিটা sin থিটা এগুলি কি? এগুলি বুঝতে গেলে একটু ডিপ হয়ে যাবে তোমাদের জন্য, তবু বলছি। ধরো কোন একটা বস্তুতে বল প্রয়োগ করলে এইদিকে, কোন দিকে? এইদিকে। তার দুইটা উপাংশ তৈরি হয়। কি তৈরি হয়? উপাংশ তৈরি হয়। উপাংশ সবসময় আনুভূমিক অক্ষ বরাবর এবং উলম্ব অক্ষ বরাবর উপাংশ তৈরি হয়। কোথায় কোথায়? আনুভূমিক অক্ষ এবং, দেখো যেটা তুমি আনুভূমিক ভাবে করেছো তো সেটার তো আর উপাংশের প্রয়োজন নেই, যেটা তুমি উলম্ব ভাবে করেছো সেটার উপাংশর আমরা দেখানোর প্রয়োজন নেই তোমাদের। দেখো আমি 11-12 স্ট্যান্ডার্ডিটিতে বোঝাচ্ছি না, জাস্ট 9-এ পড়া অনুযায়ী যতটুকু মানে জানা দরকার এতটুকুই বলছি এখন। অ্যাকচুয়ালি দেখো এইদিকে যখন আমরা বল প্রয়োগ করলাম তার দুইটা উপাংশ তৈরি হয়। যদি তুমি এইদিকে বল প্রয়োগ করো তাহলে এইটার উপাংশ আর দরকার নেই, কারণ এটা তো আনুভূমিক বরাবরই আছে। ডু ইউ নো হোয়াট ইজ, সরি আনুভূমিক। আনুভূমিক মানে কি? ভূমিতলের সমানে সমানে যেটা আনুভূমিক, ভূমি বরাবর। আনুভূমিক মানে ইংলিশে বলে হরাইজন্টাল, হরাইজন্টাল। ক্লিয়ার? উলম্ব মানে দ্য ভার্টিক্যাল অ্যাক্সিস। তার মানে এক্স অ্যাক্সিস। যদি আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে পড়ি এক্স অক্ষ জানি, যদি এক্স অক্ষ বরাবর বল প্রয়োগ করা হয় তাহলে তো সাচ্ছি আনুভূমিক, সেটার আর উপাংশে আমরা দরকার নেই। যদি ওয়াই অক্ষ উপর হোক নিচে হোক, যদি ওয়াই অক্ষ বরাবর তৈরি হোক সেটাও তার উপাংশের প্রয়োজন নেই। কিন্তু যদি এক্স অক্ষ বা ওয়াই অক্ষ থেকে একটু সরে বল প্রয়োগ হয়, যদি বল প্রয়োগ হয় তখনই আমাদের কি তৈরি হবে? উপাংশ তৈরি হবে। উপাংশ তৈরি হবে। বুঝতে পারলাম? তাহলে এইটা কি এক্স অক্ষের দিকে বলটা প্রয়োগ করলো? এটা কি এক্স অক্ষের দিকে বলটা প্রয়োগ করলো? না। তো এক্স অক্ষ বা ওয়াই অক্ষ থেকে একটু টিল্টেড, একটু বেঁকা হয়ে বলটা প্রয়োগ করেছে, তখন তার কি তৈরি হবে? উপাংশ তৈরি হবে। কি তৈরি হবে? উপাংশ তৈরি হবে। কি তৈরি হবে? উপাংশ দুই দিকে তৈরি হবে। এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর একটা, এক্স অক্ষ বরাবর একটা, ওয়াই অক্ষ বরাবর। এবার তোমরা বলতে পারো স্যার এক্স অক্ষ তো এইটা বুঝলাম, ওয়াই অক্ষ নিচের দিকে দিলেন কেন, উপরের দিকে দিলেন না কেন? কারণ এফ এর কাছে উপরের দিকে দিলে কাছে হবে না নিচের দিকে দিলে কাছে হবে? নিচের দিকে দিলে কাছে হবে। এনি ডাউট? এবার ধরো এফটা এদিকে ক্রিয়া হচ্ছে, তখন উপাংশগুলি কোন দিকে দিবেন? একটা ওয়াই অক্ষ বরাবর, একটা এক্স অক্ষ আনুভূমিক করব। বুঝতে পারলাম না? যদি কোনো একটা বল এক্স অক্ষ বা ওয়াই অক্ষ থেকে কিছুটা টিল্টেড হয়ে প্রয়োগ করা হয় তাহলে বলের প্রয়োগ বিন্দুর এগেইনস্টে দুইটা উপাংশ তৈরি হবে। কোন দিকে তৈরি হবে? এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর। ইউ ক্যান ইমাজিন এটা কত হায়ার স্টাডির কথা। এটা ক্লাস 11 এর স্টুডেন্টকে অনেক মানে যে কোনো একটা ক্লাস 11 স্টুডেন্টকে ডাক দেবে, ক্লাস 11 এ পড়ে থাকি, যে বলবে যে আমরা বল প্রয়োগ করছি একটু কোনাকুনি ভাবে উপাংশ মানে কি একটু বুঝিয়ে দাও। 99% স্টুডেন্ট কইবো জানি না। আচ্ছা, তাহলে এবার এফ এদিকে প্রয়োগ করলাম, তাহলে এদিকে একটা উপাংশ তৈরি হলো, এদিকে একটা উপাংশ তৈরি হলো, দুইটা উপাংশ তৈরি হলো। এবার এইটা হচ্ছে থিটা। থিটার সঙ্গে, আচ্ছা এটার মান কত? এফ। তো এখানে এফ লিখবে। থিটার সঙ্গে যেটা ওই উপাংশটার নাম হচ্ছে এফ কস থিটা, আর এইদিকে যেটা এটার নাম হচ্ছে এফ সাইন থিটা। ক্লিয়ার? বুঝতে কি? এফ মানে যেই বল এইদিকে যেই মানটা আছে এই মানটা ইনটু থিটার সঙ্গে যেই উপাংশটা আছে এটার নাম হচ্ছে cos থিটা, আর থিটার উল্টা দিকে যেটা আছে এটার নাম হচ্ছে sin থিটা। আর এইটা তো f তো বসবেই, এখানে যেটা আছে এটা বসবেই, এখানে যেটা আছে। বুঝাতে পারলাম? আবার বলছি, দুই একবার বলছি, ক্লিয়ার হয়ে যাবে। এবার ধরো কি বললাম, এবার ধরো আমি দিলাম এইদিকে একটা বল প্রয়োগ করলাম যেটার নাম হচ্ছে a, তাহলে কোন দিকে এই হবে? এবার থিটাটা আমি দিলাম এটা না, কিন্তু থিটাটা আমি দিলাম এবার এইটা, তাহলে থিটার সঙ্গে যেটা এটা কি হবে? f হবে না a হবে? a cos থিটা। আর যদি এখানে আলফা থাকতো cos আলফা, যদি এখানে b থাকতো তাহলে b হতো। ক্লিয়ার? তাহলে এটা কি হবে? b
এ, যেহেতু এখানে এ আছে তাহলে কি হবে এ, আর সাইন থিটা না আলফা দিয়েছি তাহলে আলফা হবে। ক্লিয়ার? তো যখনই আনুভূমিক অক্ষ থেকে বা উলম্ব অক্ষ থেকে কিছুটা টিল্টেড হয়ে কোনো বল প্রয়োগ করা হবে বা কোনো কিছু প্রয়োগ করা হবে, তখন তার দুটো উপাংশ তৈরি হয়। ইংলিশে বলা হয় কম্পোনেন্টস। ইংলিশে বলা হয় দুটো কম্পোনেন্টস তৈরি হয়েছে, কোন অক্ষ বরাবর এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস। এবার তোমরা বলবে স্যার কোনটা কস হবে কোনটা সাইন হবে? কোনটা কস হবে কোনটা সাইন হবে? বলে দিলাম, থিটার সঙ্গে যেটা এটা কস হবে, আর সাইনের থিটার উল্টা দিকে যেটা সাইন হবে। আর এই এত এইখানে এই মানটা যত হবে এটা এখানেও বসবে, এটা এখানেও বসবে। এনি ডাউট? এনি ডাউট? বুঝতে পারলাম? এইবার তুমি ভাবো, এই ভদ্রলোক বল প্রয়োগ করলো, তাহলে তার দুটো বল প্রয়োগ করলো এইদিকে, তো অনুভূমিক দিকে সরণ হচ্ছে, সরণটা এইদিকে হচ্ছে। এই কোণটা ধরে নাও থিটা, এই কোণটা ধরে নাও থিটা, তাহলে তার দুটো উপাংশ তৈরি হয়েছে। তাহলে আমি তো সরণ যেহেতু এটা হচ্ছে, কারেন্ট চলে গেছে, আচ্ছা সরণ যেহেতু এদিকে হচ্ছে, সরণ যেহেতু এদিকে হচ্ছে, মাই গড একটু খুললে দিতে একটা। আমি কোন মানটা নেব? আমার কথা শোনো, আমরা কিন্তু এই কার্ভ টার্ভের ভ্যালু নেব না, আমরা সোজা লম্বালম্বি এই ভ্যালুগুলি নিব। তো অ্যাকচুয়ালি সংজ্ঞাটা কি ছিল? W F × S ছিল, কিন্তু এখানে S দেখো তো কত, S মানে এইদিকে সরণ, S মানে এইদিকে সরণ, ইয়েস অর নট? এদিকে সরণের ভ্যালুটা কত এখন? স্যার ডি। এটা F, এটা যদি F হয় এটার উপাংশটা কত? F cos θ, F cos θ। ঠিক কি না? এটা যদি এত হয়, সরণ তো এইদিকে হচ্ছে না, তো সরণের মানটা কত তুমি বলো? F cos θ। F cos θ সরণের মান কত? F cos θ। ঠিক কি না? F cos cos θ। ক্লিয়ার অর নট ক্লিয়ার? বুঝলে না? বুঝলে না? ওকে, সো যাই হোক, তাহলে আলটিমেটলি ফর্মুলা গিয়ে কি দাঁড়ালো? W F into S S cos cos θ। F into S cos θ। এনি ডাউট? ক্লিয়ার অর নট ক্লিয়ার? ওকে, এইবার তোমরা থিটার ভ্যালু, স্যার এটা ধরেন 30 ডিগ্রি, বল প্রয়োগ হলো ধরেন স্যার 10 নিউটন, সরণ হলো ধরেন স্যার 5 মিটার, তাহলে এটার ভ্যালু কত হবে? W F কত? F is a 10 10 নিউটন into 5 5 cos θ। থিটা মানে এটা মানে 30। এবার স্যার 5 10 এ 50, এটা তো ভালো কথা, cos 30। এইবার আমাদের জানতে হবে cos 30 এর ভ্যালু, cos 30 এর ভ্যালু। অ্যাকচুয়ালি cos 0 এর ভ্যালু আছে, cos 1 এর ভ্যালু আছে, cos 0 এর ভ্যালু আছে, cos 1 এর ভ্যালু আছে, সবের ভ্যালু আছে, ইয়েস অর নট? প্রত্যেকের ভ্যালু আছে। ইউ হ্যাভ টু মেমোরাইজ দা ভ্যালুস, বাট দিস ইজ নট ইন ইওর সিলেবাস, দিস ইজ অলসো ইন ক্লাস 10। কিন্তু আমাদের এটা কি ছিল, এই কসের ভ্যালু জানা দরকার, যেহেতু আমাদের কস, তো দুটো ভ্যালু জানলেই চলে তোমাদের, দুটো ভ্যালু জানলেই চলে তোমাদের আপাতত। তো কস এইভাবে তুমি 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, সরি 60 ডিগ্রি এন্ড 90 ডিগ্রি, এই ভ্যালুগুলি তোমাদের মানে ক্লাস 10 এ লাগবে। বুঝতে পারলে? কোন কোন ভ্যালুগুলি লাগবে? স্যার 0 ডিগ্রি cos, আরে মানে যে কোনো কিছু। এবারে এখানে তুমি নামগুলি লিখলে, কে কার কার? sin, তার মানে এইখানে যে কলামটা হবে এটা হচ্ছে sin 0 ডিগ্রির মান, এখানে যেটা হবে sin 30 ডিগ্রির মান, এখানে যেটা হবে sin 45 ডিগ্রি, তারপরে cos, তারপরে tan, তারপরে cot, তারপরে sec, তারপরে cosec। তো এত বড় টেবিলটা আমরা না দেখেই লিখতে পারবো মানগুলি, কিন্তু এখন আপাতত আমরা কোন দুটো মান শিখবো? cos এর। cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0। cos 90 ডিগ্রির মান কত? 0 আর cos 0 ডিগ্রির মান 1। আমি সবটা 0 1 0 ইনফিনিটি 1 ইনফিনিটি 1/2
2 root 3 by 2 1 and root 3 by 2 then হচ্ছে 1 by 2 by 2 1 by root 3 1 root 3 1 1 by root 3 infinity 1 then হচ্ছে তোমার এটা হচ্ছে 2 by root 3 then হচ্ছে তোমার root 2 then হচ্ছে 2 then হচ্ছে তোমার root 2 then হচ্ছে 2 by root 3 then হচ্ছে infinity 1 সো এই হচ্ছে তোমার টেবিলগুলির মান। এবার আমি যেমন না দেখে লিখলাম, হ্যাঁ তোমরা মানে 2 মিনিট সময় দিলে তোমরা এটা না দেখে লিখতে পারবে মেমোরি ট্রিকের মাধ্যমে। কিভাবে দেখো, প্রথম কি লিখবে 0 30 45 60। এবার তুমি নিজে বলতো tan 45 ডিগ্রি ভ্যালু কত? 1 cos 45 ডিগ্রি কত? 1 by root 2। so from the table you can retrieve the value, yes or not? now এবার লিখলে কিভাবে, ট্রিকটা দেখো। আমি লিখলাম কিভাবে, আমি কি করলাম 0 30 45 60। এক্সাম হলে আমাদের মুখস্থটা প্রয়োজন। কিভাবে মুখস্থ করেছো এইটা কেউ জিজ্ঞেস করবে না, ব্র্যাকেটে লিখে কিভাবে মুখস্থ করেছো। নাও আমি কি করলাম দেখো, আমি একটা ছন্দ তৈরি করলাম 0 1 0 ইনফিনিটি 1 ইনফিনিটি। ইনফিনিটি কথার অর্থ হচ্ছে অসঙ্গত, যে যার কোনো মান নেই। কি আমি একটা কবিতার মতো ছন্দ মুখস্থ করলাম। কি করলাম 0 1 0 ইনফিনিটি 1 ইনফিনিটি 0 1 0 ইনফিনিটি 1 ইনফিনিটি 0 1 0 ইনফিনিটি 1 এটা ভুলে 1 লিখছি, এটা হবে 0 0 1 0 ইনফিনিটি 1 ক্লিয়ার। 0 1 0 ইনফিনিটি 1 তাহলে এটাও 0 হবে, তাহলে এটাও 0। এতটুকু মুখস্থ হলো, কোনো অসুবিধা? নেক্সট আরেকটা ভ্যালু মুখস্থ করবে, এটা হচ্ছে এটা হাফ 1 by root 2 root 3 by 2। এটা মনে রাখা একদম সহজ। দেখো এটা হচ্ছে, এটাও নিচে 2, এটাও নিচে 2, এটাও নিচে 2, ঠিক কি না? এটার মধ্যে রুট আছে, রুট নেই, এটার মধ্যে রুট আছে, এটার মধ্যে রুট। প্রথমটা তোমার এরপরটাও তাই না, root 3 শেষ। হাফ 1 by root 2 root 3 by 2 হাফ 1 by root 2 1 by root 3 by 2 শেষ শেষ। আরেকটা ভ্যালু মুখস্থ রাখতে হবে 1 by root 3 1 আর root 3 1 by root 3 1 আর root 3। এটা কার মান? 10 এর। 10 আর সাইনটা মনে রাখলে চলবে, 10 আর সাইনটা। 10 এর তিনটা ভ্যালু, আরে সাইনের তিনটা ভ্যালু, এই 10 এর তিনটা ভ্যালু। সাইনের তিনটা ভ্যালু কি কি? 30 45 আর 60। কি কি? হাফ হাফ 1 by root 2 and root 3 by 2। আর এটা 1 by root 3 1 by 2 এই 1 by root 3 1 ক্লিয়ার। এবার তোমরা বলে বাকিগুলি কি হলো? বাকিগুলি আমি আমার মতো করে তোমাদের মনে রাখাচ্ছি। এই দুটোকে জোড়া বানাও, হ্যাঁ এইটা এখানে বসলো, এটাকে ওইখানে বসে দাও, এটা এখানে বসলো, এটাকে ওইখানে বসে দাও, এটা এখানে বসলো, এটাকে এখানে বসে দাও, এটা এখানে বসলো, এটাকে এখানে বসে দাও, আর এটা ক্লিয়ার। সেম ভাবে এই দুইটাকে জোড়া বানাও, এইটা এখানে বসলো, এখানে বসে দাও, এইটা এখানে বসলো, এটাকে ওইখানে বসে দিলাম, এটা এখানে বসলো, এটাকে এখানে বসে দিলাম, এটা এখানে বসলো, এটাকে এখানে বসে দিলাম, এটা এখানে বসলো, এটাকে ক্লিয়ার। এবার তোমরা বলতে পারো স্যার এইটা তো আপনি শিখাননি, ভালো কথা শিখাইনি, কিন্তু সেকের উল্টাকে কস, এটাকে উল্টিয়ে দাও 2 by root 3, এটাকে উল্টিয়ে দাও এটাকে উল্টিয়ে দাও, শেষ হয়ে গেল। এইবার আবার সেম রুল, এটাকে এখানে বসিয়ে দাও, এটাকে ওইখানে বসিয়ে দাও, এটাকে এখানে বসিয়ে দাও, এটাকে ওইখানে বসিয়ে দাও। জোড়া 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 জোড়া, ঠিক কি না? আমি কিভাবে লিখলাম দেখলে? তাহলে কি মুখস্থ করলাম 0 1 0 ইনফিনিটি 1 তারপরে কি করলাম? এইটা শুধু মনে রাখলাম, হাফ 1 by root 2 root 3 by 2। এবার এখানে এইখানে কোনা, আর এটা মুখস্থ রাখলাম 1 by root 3 1 root 3। ক্লিয়ার? এবার প্রশ্ন হচ্ছে স্যার এইটার তো কোনো লাইন আপনি শিখাননি, তাহলে আমরা এটা এইভাবে কিভাবে লিখবো? তাহলে এইটা সেকেন্ড রুলটা কি জানি? cos
তো বসিয়ে দাও সেকের উল্টা cos এর উল্টা 2/√3 1/√2 √2 এবার সবগুলি দেওয়া আছে এবার এটা এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে এটা এখানে এবার দেখো এটা যদি তুমি মনে করো এইভাবে না করে এটার উল্টা কে sin এবার উল্টে দেখো সেম আছে হাফ উল্টাও উল্টাও ঠিক কি না ক্লিয়ার অর নট ক্লিয়ার সো নাও ইউ ক্যান ক্রিয়েট দা স্ট্রাকচার এবার আমি শুধু স্ট্রাকচারটা দেই তোমরা বলবে কি হবে এখানে 0 ডিগ্রি 0 ডিগ্রি 30 30 ডিগ্রি 45 ডিগ্রি 60 ডিগ্রি 90 ডিগ্রি and 90 ডিগ্রি পড়ানোটা ফ্যাক্টর না কনসেপ্টটা ফ্যাক্টর না ফ্যাক্টরটাকে মনে রাখাটা একটা বড় ব্যাপার ইয়েস অর নট এদিকে কি লিখবো sin cos tan cot sec ঠিক কি না আচ্ছা কি জানি কবিতাটা বলেছিলাম 0 1 0 এনি ডাউট কি নেক্সট আমরা কি লিখবো yes or not any doubt clear or not clear বুঝো বুঝলে না আচ্ছা বুঝি কি হলো আচ্ছা এরপর কি স্যার 1 আচ্ছা এটা কত ছিল 1/√3 আচ্ছা এটাকে বাদ দাও এবার tan একটা লিখবে কত 1/√3 1/√3 সরি 1 আর √3 শেষ এতটুকু হলো এতটুকু দিয়ে লিখতে পারবে তো কারণ এটা 0 1 0 ইনফিনিটি 1 ইনফিনিটি তারপর এটা 1/2 1/√2 √3/2 তিনটার নিচে 2 জাস্ট একটা √3 একটা উপরে এরপর এটা লিখলে তারপরে ক্রস এটা যাবে উপরে এইটা আসবে নিচে এইটা আসবে এইখানে এইটা যাবে এইখানে আর এটা সেম ভাবে এইটা যাবে এই কোণ এটা আসবে এইখানে এইটা আসবে সামনে এইটা যাবে এইখানে এটা আসবে এইখানে এবার বলতো স্যার এটা তো খালি তো এটা খালি হলে কোনো ব্যাপার না এটা কার উল্টা cos এর উল্টা উল্টে দাও এটা কিন্তু কোণাকুণি হবে না এটা যেহেতু উল্টা তাহলে 2/√3 এবার এটা যাবে এখানে এইটা যাবে এখানে এবার তুমি যদি মনে করো এইভাবে করবে এটাও পারো নতুবা cos এর উল্টে দাও sin এর উল্টে দাও 2 ওই দেখো এটা বসালে এটাই হবে এটাকে উল্টে দাও √2 আর এটাকে উল্টে দাও 2/√3 বা এটা বসিয়ে দিলে পারো এনি ডাউট এবার তুমি আমি যে এটাকে এইভাবে বসিয়েছি না আচ্ছা cot এর উল্টা অত tan তাহলে এটাকে উল্টে দাও 1 কে উল্টালে তো 1 ই হবে না yes or not any doubt so you learn how to write the table বুঝতে পারলা না এটা আমি যদি এই ঠিক না ইউজ করতাম 2 মাস সময় দিলে অফেস লাগে যাবে বুঝতে পারলা না any doubt clear now you can write the table তাহলে আমরা শুধু এখন দেখো এই এত কিছু পড়ালাম শুধুমাত্র দুইটা ভ্যালু জানার জন্য কোনটা cos 0 ডিগ্রির ভ্যালু আর cos 90 ডিগ্রির ভ্যালু দেখো উপাংশ টুপাংশ সব বুঝিয়েছি এগুলি মানে কত যে হাইফানটা ক্লাস হয়েছে এটা তোমরা এখন ফিল করতে পারবে আচ্ছা এইবার আমি বলেছিলাম আমরা কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করেছি এইদিকে F বস্তুর প্রয়োগ বিন্দু সরণ হয়েছে এইদিকে তার মানে তাদের অ্যাকচুয়াল ফর্মুলা কি W = F * S * cos θ
এফ ইন্টু এস লিখি আমি বলেছিলাম, কারণ cos থিটা এদিকে এফ আর এস এর মধ্যে অ্যাঙ্গেল কত 0 ডিগ্রি। cos 0 এর মান অক্ষণ কত পেয়েছো? cos 0 এর মান 1 পেয়েছো, অক্ষণ কত পেয়েছো? 1 ইনটু 1, তার মানে লেখার দরকার নেই, এই জন্যই w fs লিখি। কত লিখি? w কারণ cos 0 এর মান কত? 1। cos 0 এর মান কত? 1। বুঝতে পারলাম না? এবার অনেকে বলে স্যার যদি w fs cos থিটা হয় তাহলে w fs লিখি কেন আমরা? বলবে fs সব সময় লিখি না, কখন লিখি? যখন বস্তু বল আর বল প্রয়োগ বিন্দু সরণের মধ্যে অ্যাঙ্গেলটা হবে 0 আর cos 0 এর মান 1 বুঝছি? তাহলে 1 মাল্টিপ্লাই করলে তো এতই হবে। এনি ডাউট? এইবার তোমাকে আমি একটা एग्जांपल দিয়েছিলাম, বাবা বাজার থেকে চাল নিয়ে যাচ্ছে, চাল নিয়ে যাচ্ছে, ধরো এইদিকে বল প্রয়োগ করছে, একটা হচ্ছে এইদিকে, যেহেতু উলম্ব অক্ষ বরাবর হচ্ছে তাহলে তার কি আর উপাংশ তৈরি হবে? উপাংশ আমি নেব না তো। উপাংশটা কখন নেব? যখন y অক্ষ বা x অ্যাক্সিস থেকে কিছুটা টিল্টেড, কিছুটা বেঁকে হবে। আচ্ছা, উনি হাঁটছেন কোন দিকে? এইদিকে, তার মানে সরণ হচ্ছে এইদিকে, তো তাদের মধ্যে কোণ কত? এবার w f s cos 90 ডিগ্রি। cos 90 এর ভ্যালু কত? 0। এবার f যাই হোক, s যাই হোক, যতই হোক 0 দিয়ে মাল্টিপ্লাই করলে তো 0। তার মানে বাবা যখন বাজার থেকে কোনো কিছু কিনে আনে হেঁটে, তাহলে কাজ কত? কৃতকার্য কত? কৃতকার্য 0। কেন হলো বুঝতে পারলে? কেন হলো বুঝতে পারলে? বাট কখনো এই ম্যাথ বাবাকে দেখাবে না, তাহলে এটা একটাও মাটি করতো না। বুঝতে পারলাম না? অনেক ডিপ কনসেপ্টে ক্লিয়ার করালাম। এইগুলি ক্লাস 9 এ ইম্পসিবল, আমরা করি না। উপাংশ এই ওয়ার্ডটাই শুনে আমরা 11 এ গিয়ে, যাই হোক এতটুকু অবধি বুঝতে পারলাম। কঠিন ছিল টপিকটা, কিন্তু বুঝতে পারলাম তো। টেবিল শেখা হয়ে গেল, 12 এর আর এই 10 এর টেবিলটা শেখা হয়ে গেল। ভিডিও দেখে নোটটা উঠিয়ে নেবে না। কার্যের গাণিতিক রাশিমালা লিখো। দেখো, স্থির মানের বল আনুভূমিক দিকে প্রযুক্ত হলে, স্থির মানের বল আনুভূমিক মানে হরাইজন্টাল প্রযুক্ত হলে আনুভূমিক তলে রাখা একটি, যদি স্ক্রিনে হয়তো বা একটু কম দেখা যেতে পারে লেখাগুলি, স্থির মানের বল আনুভূমিক দিকে প্রযুক্ত হলে আনুভূমিক তলে রাখা একটি বস্তু এ, আনুভূমিক তলে রাখলাম একটা বস্তু এ, এর উপর আনুভূমিক দিকে স্থির মানের একটি বল F প্রযুক্ত হলে, স্থির মানে আনুভূমিক দিকে F একটা মানে বল প্রয়োগ হলে, ধরা যাক বস্তুটি বলের অভিমুখে S সরণ ঘটিয়ে নতুন অবস্থান B তে পৌঁছলো। মানে কত সরণ ঘটালো? এটা প্রথম ক্ষেত্র, এটা প্রথম, এটা না, এটা F প্রয়োগ করলাম, আনুভূমিক দিকে প্রয়োগ করলাম, A বিন্দুতে প্রয়োগ করলাম, S সরণ ঘটালাম, কোন বিন্দুতে বসলো? B বিন্দুতে বসলো। কোন বিন্দুতে বসলো? B বিন্দুতে বসলো। বুঝলাম না? এনি ডাউট? কোন বিন্দুতে বসলো? তাহলে এক্ষেত্রে বল দ্বারা কৃত কার্যের পরিমাপ হলো W, মানে প্রযুক্ত বলের মান ইনটু সরণের মান S, তার মানে কত? F ইনটু S। এনি ডাউট? এইবার এটা তো হচ্ছে যদি আনুভূমিক ভাবে বল প্রয়োগ করি, কিন্তু এই উলম্ব এবং আনুভূমিকের মিডলে কোন এক জায়গায় যদি এ বস্তুর উপর আনুভূমিক তলের সঙ্গে থিটা কোণ করে, থিটা কোণ মানে এনি কোণ, এটা 30 ডিগ্রি হতে পারে, এটা 40 ডিগ্রি হতে পারে। স্যার আমরা তাহলে 40 ডিগ্রি হলে কিভাবে জানবো? মান তো শুধুমাত্র 30, 0, 45, 90 এগুলি দেখেছি, 60 এগুলি দেখেছি। অ্যাকচুয়ালি 40, 20 এগুলিরও ভ্যালু আছে, কিন্তু এগুলি আমাদের 10 অবধির কোনো মানে নেই। আমাদের সিলেবাসে শুধুমাত্র 0, 30, 45, 60, 90 আছে। বাকিগুলি পড়ালে এখন ব্রেইনে নিউরনগুলি, যদি এ বস্তুর উপর আনুভূমিক তলের সঙ্গে আনুভূমিক তল এটা সঙ্গে থিটা কোণ করে বল প্রয়োগ করা হয় এবং আনুভূমিক তলের বস্তুটির সরণ হয় S, সরণটা এইদিকে হয়েছে কিন্তু বলটা প্রয়োগ করেছে এইদিকে, এবং বস্তুটি B অবস্থানে আসে, তবে সরণের অভিমুখে বস্তুর বল হচ্ছে, বলটা কতটুকু? বলের উপাংশ তৈরি হয়েছে, বলের কোনটা?
বল তো দিয়েছিল এইটা, হ্যাঁ তাহলে দুই দিকে উপাংশ তৈরি হবে, একটা এদিকে একটা এদিকে, একটা এদিকে একটা এদিকে, একটা এদিকে একটা এদিকে, তাহলে এদিকে কত? স্যার এদিকে এফ এস সরি এফ cos থিটা, কারণ থিটা যেদিকে থাকবে এই উপাংশটা cos থিটা। তাহলে উপাংশটা কত হলো? যদি যদি আমি ওইগুলি না বুঝি, এইটা এটা লেখা থাকতো কিছু বুঝতে পাগল হয়ে যেত। উমা গুয়া অভিমুখে প্রযুক্ত বল এফ উপাংশটি বলটি হলো এফ cos থিটা, এ বস্তুর সরণ ঘটাবে। এক্ষেত্রে এফ কৃতকার্য হলে W সরণের অভিমুখে বলের উপাংশ, সরণের অভিমুখে বলের উপাংশ কত? স্যার F cos theta cos theta এবং সরণ কত? S F cos theta into any doubt? বুঝলাম না ক্লিয়ার? লেখচিত্র এখন বাদ দিই। যেমন দেখো এইটাও এদিকে বল প্রয়োগ করা হচ্ছে, ট্রলি যখন তুমি টান দাও, ট্রলি তো আর নিচে ঘষে ঘষে টান দাও না, তুমি তো এইভাবে টান দাও, কিন্তু সরণ হয় এইদিকে। সরণ সামনে। তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এটা হলো বলের প্রয়োগ বিন্দু আর এটা হচ্ছে সরণ। তাহলে এই বলটা কোনটা? এটা বল কত? F cos theta। F cos theta। কেন cos theta হলো? কারণ এটা থিটার সঙ্গে আছে, cos theta হয় নিয়ম। এইদিকে উপাংশ হলে সাইন হলো, কিন্তু আমরা সাইনটা নেব না, আমরা cosটা নেব, কারণ যেদিকে হচ্ছে এইদিকে নেব। এনি ডাউট? বুঝছি না। এবার কোনো একটা বল যদি এইদিকে ক্রিয়া হয়, বস্তু যদি এইদিকে ওটা শুরু করে, দেন আমরা কিন্তু এই সাইডটা নেব। এইদিকে F cos theta। ক্লিয়ার অর নট ক্লিয়ার? বল প্রযুক্ত হলেই কার্য হয় না, ব্যাখ্যা করো। বল প্রযুক্ত হলেই কি কার্য হলো? ব্যাখ্যা। যদি বল প্রয়োগ করি কিন্তু যদি বলের প্রয়োগ বিন্দু সরণ না ঘটে, তাহলে কৃতকার্য হবে না। এনি ডাউট? আরেকটা, বলের প্রয়োগ বিন্দু মানে এবং সরণের অভিমুখ যদি সমকোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি উৎপন্ন করে, তাহলেও কৃতকার্য হবে না। ইয়েস অর নট? বলের প্রয়োগ বিন্দু সরণ না ঘটে, তবে সেক্ষেত্রে কার্য সম্পাদিত হয় না। যারা নোট উঠাবে, আমার ওয়ার্ড শুনে যদি স্ক্রিনে দেখতে অসুবিধা হয়, তাহলে ওয়ার্ড শুনে লিখে ফেলবে। বলের প্রয়োগ বিন্দুর সরণ না ঘটে, তবে সেক্ষেত্রে কার্য সম্পাদিত হয় না। যেমন দেওয়ালকে ঠেলা হলে বা দেওয়ালের উপর বল প্রয়োগ করলে কোনো কার্য হয় না। আবার প্রযুক্ত বলের সমকোণে বলের প্রয়োগ বিন্দুর সরণ ঘটালে সেক্ষেত্রেও ওই বলের দ্বারা বা ওই বলের বিন্দুতে বিরুদ্ধে কোনো কৃতকার্য সম্পাদিত হয় না। যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর আবর্তনের সময় মহাকর্ষের বল দ্বারা কোনো কার্য হয় না। যাই হোক, এটা এখন বাদ দাও। তার মানে এটা বুঝছি সমকোণ উৎপন্ন করলে হবে না। বল দ্বারা কৃতকার্য সম্পর্কে তোমার ধারণাটি আলোচনা করো। মানে বল দ্বারা কৃতকার্য আর একটা হচ্ছে বলের বিরুদ্ধে কৃতকার্য। এই যে দেখো, এই যে এটা উঠাচ্ছ, এই যে উঠাচ্ছ মাটি থেকে, এটা কিন্তু বলের বিরুদ্ধে কৃতকার্য। বলবে কি কেন স্যার? তোমাকে অভিকর্ষ নিচের দিকে টানছে আর বস্তুর প্রয়োগ বিন্দুর কোথার দিকে হচ্ছে? উপরের দিকে। তাহলে এটা বলের বিরুদ্ধে কৃতকার্য। ক্লিয়ার স্যার? এতটুকু সবসময় আনুভূমিক তলের সঙ্গে হয় না, কস সব সময় আনুভূমিক তলের সঙ্গে হবে না, ভুল কথা। এই 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 থিটা যদি আমি এইদিকে দিই, তাহলে এইটা হবে cos থিটা। cos theta যার সঙ্গে আমি তো বললাম, ওই কনসেপ্টই বললাম, থিটাটা যার সঙ্গে থাকবে তার হচ্ছে এদিকে, এদিকেও cos হতে পারে, যদি থিটাটা আনুভূমিক তলের সঙ্গে বলে দেওয়া হয়, আরে উলম্ব তলের সঙ্গে বলে দেওয়া হয়। হবে যে দুটো রাখুন দিকে দেওয়া হবে, বা তুমি অঙ্ক করতে করতে নিজেই বুঝবে থিটাটা কোন দিকে আসবে, ঠিক কি না? তাহলে থিটা যে দিকে থাকবে ওইটা হবে cos, আর থিটার উল্টো দিকেটা হবে। এবার থিটা কার সঙ্গে করেছে? এটাকে আনুভূমিক তলের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে নাকি উলম্ব তলের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে, that will be given in the questions. বাট এগুলি এত চিন্তা করে এখন লাভ নেই। যতটুকু দিয়েছি ইটস more than to the power infinity enough, ঠিক কি না? সো এতটুকু অবধি থাক, নাইলে